আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2.1-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2.1 লিখে নিচ্ছি। কোষে দেখি 2.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে শেখাবো এক দাগের অঙ্ক, এক দাগে লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তো আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি দেখো। প্রথমে লিখব চালের দাম। চালের দাম অনুপাত ডালের দাম। ডালের দাম, চালের দাম ছিল 40 টাকা আর ডালের দাম ছিল 100 টাকা। তো অনুপাতে এটা প্রকাশ করা হলো, এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, মানে ছোট করব। ধরো একটা শূন্য কেটে দিলাম, তো থাকে কি এখানে 4 থাকে আর এখানে থাকে 10। এটা কাটাকাটি আরও যাচ্ছে, তো এখানে যাচ্ছে 2 দিয়ে 2 দিয়ে 4, এটা আছে 5 দিয়ে। তো এটাই হচ্ছে উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি। এ কোণটা আছে 60 ডিগ্রি, সি কোণ আছে 70 ডিগ্রি আর বি কোণ আছে 50 ডিগ্রি। আর কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি সমান কত হবে, আমি বের করে দেখাচ্ছি দেখো। অনুপাতে প্রকাশ করব, তো লিখে নেব কোণ বি এ সি অনুপাত কোণ এ বি সি অনুপাত কোণ এ সি বি। এবার দেখো খেয়াল করো, এখানে এ আছে মাঝে, মানে এ কোণটার কথা বলা হচ্ছে। তো এ কোণ ছিল তোমার 60 ডিগ্রি, তো লিখবো এখানে 60 ডিগ্রি। এখানে দেখো বি আছে মাঝে, তো বি কোণটার কথা বলা হচ্ছে। তো বি ছিল তোমার 70 ডিগ্রি, 70 ডিগ্রি। অনুপাত এখানে দেখো সি আছে, তো সি কোণটার কথা বলা হচ্ছে, সরি বি কোণ হচ্ছে তোমার 50 ডিগ্রি। তো এখানে লিখবো 50 ডিগ্রি। আর এখানে লিখবো সি কোণের কথা বলা হচ্ছে, সি কোণ ছিল তোমার 70 ডিগ্রি, তো 70 ডিগ্রি। এবারে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব দেখো। 0 0 0 কেটে দিলে থাকে এখানে 6, আর এখানে 6 ডিগ্রি, এখানে থাকে 5 ডিগ্রি আর এখানে থাকে 7 ডিগ্রি। এটিকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তো এটা হচ্ছে উত্তর। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে বলা হয়েছে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। এখানে একটু তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এখানে টাকা দেওয়া আছে আর এখানে পয়সা দেওয়া আছে, তো এটাকে পয়সায় পরিণত করতে হবে, তারপর অনুপাতে প্রকাশ করব দেখো। তো লিখব একটি পেন্সিলের দাম 3 টাকা আছে, তো লিখব পেন্সিলের দাম আর লজেন্সের দামের অনুপাতটা বের করব। তো লিখব পেন্সিলের পেন্সিলের দাম অনুপাত লজেন্সের দাম।
লজেন্সের দাম। দেখো পেন্সিলের দাম ছিল 3 টাকা। আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা হয়, তো 3 টাকা সমান হবে 300 পয়সা। 300 অনুপাত লজেন্সের দাম ছিল কত ছিল? ছিল 50 পয়সা। লিখে নেব 50। এবার দেখো কাটারি করব, একটা শূন্য কেটে দিলাম, এখানে থাকে 30, এখানে থাকে 5। এখন দেখো দুটো কিন্তু আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে। এটাও 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটা 5 6 30, এটা আছে 5 1 5, মানে 5 দিয়ে ভাগ করে 6 পেলাম, 5 দিয়ে ভাগ করে 1 পেলাম। তো অতএব এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি আধুলি, দেখো একটি আধুলি, এক আধুলি সমান হয় তোমার কত জানো? 50 পয়সা। একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূলের অনুপাত লিখি। তো দেখো এখানে দুটো আছে টাকা, কিন্তু এখানে আছে পয়সা, তো সেই জন্য সবটা কিন্তু পয়সাতে পরিণত করতে হবে, দিয়ে কিন্তু অনুপাতে প্রকাশ করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো। প্রথমে লিখব একটি আধুলি, একটি আধুলি সমান 50 পয়সা। আর দেখো একটি 1 টাকা, একটি 1 টাকা, তো একটি 1 টাকা সমান কত হয়? 100 পয়সা। এবার একটি 2 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, তো 2 টাকা সমান কত হয়? 200 পয়সা। এবার এটাকে অনুপাতে প্রকাশ করব, তো লিখব আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা। আধুলি সমান ছিল 50 পয়সা, 1 টাকা সমান ছিল 100 পয়সা, আর 2 টাকার মুদ্রা সমান ছিল 200 পয়সা। এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সবটা আমি শূন্য উঠিয়ে দেবো। তো এখানে থাকে 5, এখানে থাকে 10, এখানে থাকে 20। এবার দেখো এই তিনটে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, তো এটা 5 দিয়ে ভাগ গেল, 1 হচ্ছে 5 1 5, এটা হচ্ছে 5 2 10, এটা হচ্ছে 4 5 20। এখন দেখো দুটি ভাগ যাচ্ছে, একটি যাচ্ছে না, তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, যে তিনটি যেন ভাগ যায়, তো অতএব এটি হচ্ছে উত্তর। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর। 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। এখানে দেখো উমার বয়স আছে 12 বছর 6 মাস, মানে বছর মাস আছে, এখানেও আছে বছর মাস, এখানে শুধু বছর আছে। কি করতে হবে? আমাকে প্রতিটাকে কিন্তু মাসে পরিণত করতে হবে, দিয়ে অনুপাতে প্রকাশ করতে হবে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, দেখো। প্রথমে লিখব উমার বয়স, উমার বয়স, উমার বয়স কত ছিল? 12 বছর 6 মাস, তো একে মাসে পরিণত করতে হবে। 12 বছর 6 মাস সমান, দেখো 1 বছর সমান জানি আমরা 12 মাস, তো 12 বছর সমান হবে 12 গুণ চিহ্ন 12 সমান 6, সমান 12 12 গুণ করলে হয় 144 যোগ 6, তো কী হলো এটা? 144 আর 6 যোগ করলে হয় 150 মাস। এবার দেখো উমার পর ছিল রাতুলের বয়স, তো রাতুলের বয়স লিখব,
রাতুলের বয়স সমান, রাতুলের বয়স ছিল 12 বছর 4 মাস। 12 বছর 4 মাস। এটাকে মাসে পরিণত করব। 1 বছর সমান হয় 12 মাস, তো 12 গুণ 12 যোগ 4। 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144 যোগ 4। এটি যোগ করলে হয় 148 মাস। এবার বের করব নূরজাহানের বয়স। এবার লিখে নেব নূরজাহানের বয়স। নূর জাহানের বয়স সমান, নূরজাহানের বয়স কত ছিল? শুধু ছিল 12 বছর। 12 বছর। 1 বছর সমান হয় 12 মাস, তো 12 গুণ 12 সমান 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144। এটা হচ্ছে মাস। এগুলো হচ্ছে মাস। তো এবার আমি অনুপাতে প্রকাশ করব। তো লিখে নেব উমার বয়স, উমার বয়স অনুপাত রাতুলের বয়স, বয়স অনুপাত নূরজাহানের বয়স। নূর জাহানের বয়স। উমার বয়স কত পেয়েছিলাম? 150 মাস পেয়েছিলাম। রাতুলের বয়স পেয়েছিলাম 148 মাস। আর নূরজাহানের বয়স পেলাম 144 মাস। এবার আমি তিনটেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তিনটে কী দিয়ে ভাগ যাচ্ছে সেগুলো বসাবো। দেখো তিনটে কিন্তু জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে। এটা হচ্ছে 75, 2 হলো 150, এটা হবে তোমার 74, 2 হবে 74, 2 হচ্ছে 148। এটা হবে 144কে 2 দিয়ে ভাগ করা হয় 72। এখন দেখো দুটি হচ্ছে জোড় সংখ্যা, একটি বিজোড়। তো এগুলোকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অতএব এটা হচ্ছে উত্তর। তো পেয়ে গেলাম তিনজনের বয়সের অনুপাত এত। এবার দেখো 6 নম্বর। 6 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো সমকোণী সমদ্বিবাহু বলা হয়েছে, তো সমকোণী সমদ্বি, দ্বি মানে দুটি, দুটি বাহু কোণের কথা বলেছে, তো দুটি বাহু কিন্তু সমান হবে। হ্যাঁ, আর সমকোণী মানে একটি কোণ হবে তোমার 90 ডিগ্রি। বুঝতে পারলে? সমকোণী মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে হচ্ছে দুটি বাহু সমান। তো কী বোঝা যাচ্ছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে লিখি। তো ধরো সমকোণ 90 ডিগ্রি আর সমদ্বিবাহু ধরো দুটি, একটি ত্রিভুজের মোট মাপ হয় তোমরা জানো 180 ডিগ্রি। তো একটা তো 90 পাচ্ছি সমকোণীর 90 ডিগ্রি, আর 45 দুটি কোণ পেয়ে যাব সমান, তো হয়ে যাবে এটা সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটাকে অনুপাতে প্রকাশ করছি। দেখো তো লিখে নেব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো এবার করছি আমি। সমকোণী মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান। তো দুটি কোণ ধরো 45 ডিগ্রি আর 45 ডিগ্রি করছি।
90 ডিগ্রি একটা, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এবার আমি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো দেখো প্রতিটা কিন্তু তোমার এটা হচ্ছে 90, এটা 45, এটা 45, প্রতিটা কিন্তু 5 দিয়ে যাচ্ছে। এটা 5 দিয়ে যদি যাই তো কত হচ্ছে দেখো, 5 একে 5, আর 5 আটে 40, এটা হবে 5 দিয়ে আছে 5 9 45, এটা হচ্ছে 5 9 45। এবার দেখো এটিকে 9 দিয়ে যাবে আবার, তো এটা করব 9 2 18, এটা আছে 9 1 9, এটা হচ্ছে 9 1 9। তো দেখো আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অতএব এটা হচ্ছে উত্তর। তো লিখে নেব উত্তর। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 7 নম্বর, 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো সমবাহু ত্রিভুজ বলেছে, মানে এর প্রতিটি বাহু সমান হবে। তো প্রতিটি বাহু যদি সমান হয়, তো ধরো এর কোণগুলো সমান হবে, তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করব। আর একটি ত্রিভুজের মোট মাপ হচ্ছে 180 ডিগ্রি, তো হয়ে যাবে 60 60 60 করে দেখাচ্ছি খাতায়। দেখো লিখে নেব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো এর প্রতিটি কোণ সমান হবে, তো 60 60 আর 60, মানে প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হচ্ছে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো 0 0 কেটে দিলাম, তো 6 থাকে, আবার 6 থাকে, আবার 6 থাকে, আবার 6 দিয়ে ভাগ যাচ্ছে সবটা, তো 6 1 কে 6, 6 1 কে 6, আর 6 1 কে 6, তো হয়ে গেল। অতএব এটা হচ্ছে উত্তর। এবার দেখো 8 নম্বর, 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত এত। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি। আমি তোমাদের খুব সহজ নিয়মে শেখাচ্ছি, তোমরা কিন্তু দেখো। প্রথমে লিখব পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত। তো লিখছি পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান কত ছিল, ছিল 7:9। এবার লিখব অতএব পুলক বাবুর বয়স, নিচে করব মানিক বাবুর বয়স। মানিক বাবুর বয়স। দেখো তোমাদের আমি খুব সহজ নিয়মে শেখাচ্ছি। দেখো পুলক বাবুর বয়স ছিল 7, আর মানিক বাবুর বয়স ছিল 9। এবার দেখো প্রশ্নে কিন্তু দেওয়াই ছিল মানিক বাবুর বয়স, তো মানিক বাবুর বয়সটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। মানিক বাবুর বয়স দেওয়া ছিল 72 বছর। এবার দেখো যে 72, মানে 9-এর সাথে কত গুণ করে 72 হয়েছে। 8 9 72, মানে 72কে 9 দিয়ে ভাগ করলে 8 হয়। তো এখানেও দেখো 7-এর সাথে 8 গুণ করতে হবে। বুঝতে পারলে, 72কে 9 দিয়ে ভাগ করে 8 পেলাম, তো 7-এর সাথে আবার 8 কিন্তু গুণ করে দিলাম। বুঝতে পারলে, তো এখন কিন্তু দুটোর বয়স কিন্তু পেয়ে যাব। 7 8 56, 7 8 56, আর নিচে হচ্ছে 72। বুঝতে পারলে, তো
তো অতএব কী পেলাম? অতএব পেলাম পুলক বাবুর বয়স 56 বছর। পুলক বাবুর বয়স 56 বছর। এই অঙ্কটা দেখো সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি বইয়ের দামের অনুপাত এত। প্রথম বইটির দাম এত টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তো আমি তোমাদের করে দেখাচ্ছি সঠিক নিয়মে। দেখো দেখো 8-এর অঙ্কের মতো সেম অঙ্ক এটা আছে, আমি করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখব দুটি বইয়ের দামের অনুপাত। দুটি বইয়ের দামের অনুপাত সমান, অনুপাত দুটি ছিল 2:5। এবার লিখব অতএব প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম নিচে হবে দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইটির দাম সমান। এবার অনুপাত দুটো বসিয়ে নেব। উপরে হবে 2, নিচে হবে 5। এখানে দেখো এখানে কিন্তু প্রথম বইটির দাম দেওয়া ছিল, তো উপরে লিখব 32.20। নিচে করব কি 5 গুণ চিহ্ন। এবার এটিকে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটা কিন্তু এখানে বসাবো। তো দেখো আমি রাপে ভাগ করছি। 32.20-কে 2 দিয়ে ভাগ। 2-1-কে 2, 1 2, 6-2-এ 12। এবার দশমিক উঠাতে হবে। দশমিক উঠিয়ে এখানে চলে আসলো, 2 নামালাম। তো 2-1-কে 2, 0 আছে, 0 নামলো। আর 2-এর সাথে 0 গুণ করলে 0। তো কী পেলাম? এটা কিন্তু রাপ, তোমরা মনে রাখবে এই জিনিসটা রাপে করবে। তো এবার দেখো এখানে পেলাম কি 16.10। তো সমান সমান উপরে থাকছে 32.20, আর এখানে এটি গুণ করলে হয় 16.10-কে 5 দিয়ে গুণ করলে হয় 80, মানে 580 দশমিক, আর 10-কে 5 দিয়ে গুণ করলে 50 হয়। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম দ্বিতীয় বইটির দাম এত টাকা। তো অতএব লিখে নেব দ্বিতীয় বইয়ের দাম সমান 80.50 টাকা। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বর। 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তো দেখো এখানে আবার 8, 9, 10-এর মতো কিন্তু সেম সেম আছে। তো করে দেখাতে হবে, করে দেখাচ্ছি। এটা দেখো 8, 9 মতো আছে, এটা 10-এরটা। তো সেম টু সেম করে দেখাচ্ছি। দেখো আবার লিখে নেব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান 22:7। এবার অতএব করব, অতএব বৃত্তের পরিধি
পরিধি, নিচে হবে ব্যাসের পরিধি, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। তো দেখো এখানে তো বৃত্তের পরিধি ছিল 22, তো 22টা উপর লিখব, আর নিচে হবে ব্যাসের দৈর্ঘ্য, নিচে হবে 7। তো প্রশ্নে কী দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, মানে কত হবে? 21 ডেসিমিটার হবে, সমান। তো বসিয়ে নেব ব্যাসের দৈর্ঘ্যটা। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমি, আর উপরে হবে 21কে 7 দিয়ে ভাগ করলে হয় 3, তো 22 গুণ চিহ্ন 3। তো এখানে বসিয়ে নেব ডেসিমি, সমান 22কে 3 দিয়ে গুণ করলে হয় 66 ডেসিমি, আর এখানে হবে 21 ডেসিমি। তো দেখো এটা হচ্ছে তোমার ডেসিমি, কিন্তু প্রশ্ন দেওয়া ছিল মিটার আর ডেসিমিটার। তো মিটার আর ডেসিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করেছি, দিয়ে 21 হয়েছে, তো 66কে মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে। তো 66কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে। তো কী হবে? তো অতএব লিখে নেব, অতএব ওই বৃত্তের পরিধি 66 ডেসিমি, সমান 6 মিটার 6 ডেসিমি। মানে দেখো 66কে 10 দিয়ে ভাগ করলে 6 10 60 হয়, আর 6 থাকে, মানে 6 হলো মিটার, আর 6 হলো, এই 6টা হলো 6 ডেসিমি। বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর। 11 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। তো লিখে নেব সপ্তম শ্রেণীর মোট ছাত্র এবং অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রের অনুপাত। দেখো মোট ছাত্র ছিল 150, আর নাম দিয়েছে 90 জন। এবার দেখো আবার করবো এই মতো করেই ষষ্ঠ শ্রেণীটা লিখব। ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্র এবং অঙ্কন প্রতিযোগিতায়
নাম দেওয়া ছাত্রের অনুপাত সমান মোট ছাত্র ছিল ষষ্ঠ শ্রেণীর 140 জন, নাম দিয়েছে কত? 80 জন। এখন এই দুটোকেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়, ধরো 0 0 কেটে দিলাম, 15 অনুপাত 9 থাকে। আবার এই দুটোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়, দুটো কিন্তু 3 দিয়ে যাচ্ছে, 3 পাচ্ছে 15 আর 3 3 9। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়, 0 0 কেটে দেবো, 14 অনুপাত 8। আবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়, 2 দিয়ে যাচ্ছে, 7 2 14, এটা হচ্ছে 4 2 8। এবার লিখব সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে ছিল 5/3 আর ষষ্ঠ শ্রেণীতে ছিল 7/4। এখন এর প্রতিটির লব কিন্তু সমান করব। তো লব কীভাবে সমান করবো দেখো, এর লবগুলোর একসাথে লসাগু করে নেব। তো 5, 7, তো 5 আর 7 লসাগু যাচ্ছে না, তো গুণ করে নেব 5 7 35। তো এখন দেখো 5 গুণ চিহ্ন, এখানে হচ্ছে 35 হচ্ছে তোমার লসাগু। তো 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7। এর লবগুলো লসাগু করেছি, ওই জন্য প্রথমে লব দিয়ে ভাগ করতে হবে। তো 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 7, এখানে 7 বসবে, তো এখানেও বসবে 7। এখানে দেখো আবার 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, তো এখানেও 5 বসবে, এই 7 গুণ চিহ্ন 5 বসবে, এখানে বসবে 4 গুণ চিহ্ন 5। বুঝতে পারলে? এবার দেখো 5 7 35 উপরে আর নিচে হচ্ছে 3 7 21। এখানে দেখো 5 7 35 আর নিচে হচ্ছে 4 5 20। এখন দেখো প্রতিটি লব কিন্তু সমান হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল। তো অতএব লিখে নেব প্রশ্নে যে অনুযায়ী বলা হয়েছে, অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত এত, 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। দেখো প্রশ্নটা দেখতে কঠিন লাগছে কিন্তু খুব সহজ আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো লিখব দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত সমান 5:7। এবার কি সংখ্যা দুটি বের করব, আর সংখ্যা দুটির গসাগু কিন্তু দেওয়া আছে 13। তো লিখে নিচ্ছি সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির গসাগু সমান 13। তো এবার আমি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বের করব। তো লিখব প্রথম সংখ্যা তারপরে বাই অতএব দিয়ে দ্বিতীয় সংখ্যা সমান প্রথম সংখ্যার অনুপাত ছিল 7 আর দ্বিতীয় সংখ্যার অনুপাত ছিল 7।
5 ছিল প্রথম সংখ্যার অনুপাত আর দ্বিতীয় সংখ্যার অনুপাত ছিল 7। গুণচিহ্ন গুণচিহ্ন, এই দেখো এই 13টা এখানেও গুণ করব আর এই 13টা এখানেও গুণ করব। তো কত হচ্ছে 5 13 65 আর এখানে হচ্ছে 7 13 91। খুব সহজ অঙ্কটা, দুটো সংখ্যা বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। তো অতএব লিখে নেব, অতএব সংখ্যা দুটি হলো সমান 65, 91। দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল। আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে শেখালাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।